হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো বিটস অ্যান্ড বাইটস। আমি বাপ্পাদিত্য। আমি প্রচণ্ড এদের সঙ্গ পরিবারের বিরোধী, বিজেপির বিরোধী ধরো, কিন্তু আমি এটা করেছি নাটকটা করে ওদের ওয়েবসাইটে আমাকে আপলোড করতে হবে, তো প্রচার হবে পরের দিন। দেবেশ চট্টোপাধ্যায় বলেছেন বিকশিত ভারত। রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, টু কোশ্চেন অর নট টু কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো এই যে টু কোশ্চেন অর নট টু কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি আদৌ কোশ্চেনটা করবো কি। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তপেও লাগবে না ওটা জোড়া, অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না লাগা। কদিন আগে একটা বাংলা নাট্য জগতের মধ্যে, গোটা দেশেই এসেছে, বাংলাতেও এসেছে, একটা ডাইরেক্টিভ টাইপের বিষয় এসেছে, যেখানে কিছু বিষয়ের ওপরে যারা গ্রান্ট পাচ্ছে এরকম দলগুলোকে নাটক অভিনয় করতে হবে এবং সেটাকে একটা নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। সেটা নিয়ে একটা বড় বিতর্কের ঝড় উঠেছে। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। সেটা আমরা আমাদের এই বিটস অ্যান্ড বাইটস পডকাস্টে যেটা একটু ডিটেলে আলোচনা করি, আমরা সেইখানের আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, মানে আমি কেন, বাংলার অধিকাংশ মানুষ তাকে অন্যরকমভাবে চেনেন, তার সঙ্গে আমি একটা জিনিস শুধু বলতে পারি, সেটা হচ্ছে পরপর দুটো রেজিমে নাটক করেছেন, দুটো রেজিমেই কোনো না কোনো কারণে তার নাটক বিব্রত হয়েছে ইনস্টিটিউশনের লোকজনের দ্বারা। তো ফলে কোনো একজন লোক যদি দু ধরনের মৌলবাদীদের থেকেই একটুখানি চাপানুতোর ফেস করেন, তার মানে সেই লোকটা সেকুলারে বলতে কোনো বাধা নেই আর কি। তো সেই জায়গা থেকে আমাদের সঙ্গে আজকে কথা বলবো নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেবেশ দা, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। আমাদের এই যে টেক্সটটা তোমাদের কাছে এসেছে, সেটার মধ্যে কি একটা নির্দেশ রয়েছে যে এটা করতে হবে, তা না হলে গ্র্যান্টের অসুবিধা হবে? এরকম গ্র্যান্টের অসুবিধা হবে কোথাও লেখা নেই। আচ্ছা, ব্যাপারটা আছে যে গ্রান্টি অর্গানাইজেশনস আর ডাইরেক্টেড টু ডু। এবার তুমি ডাইরেক্টেড টু ডুটা মানে তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি এটা করবে। এবার তুমি করলে না, তার ফলে কি ঘটবে সে তুমি জানো না। এই যে অনিশ্চয়তা, সেখান থেকে ভয় তৈরি হয়। মানে ফিয়ার কোথা থেকে তৈরি হয়? ফিয়ার তো সবসময় আনসার্টেনটি থেকে তৈরি হয়। তো তার ফলে এইটা কেউই এটা করতে রাজি, মানে এর নির্দেশ অমান্য করতে রাজি হয়নি। সবাই নির্দেশটাকে মেনেই চলেছে বেশিরভাগ ক্ষেত্রে, 99% তার বেশি। তার কারণ তারা বুঝতে পেরেছে যে ইট ইজ এ ডিরেক্টেড টু মিনিস্ট্রি অফ কালচার। এবার যেহেতু গ্রান্টি অর্গানাইজেশন, তুমি তার কাছ থেকে টাকা নাও, সে তোমাকে বলেছে যে তুমি এটা করবে, আর তুমি করছো না বা করবে না, তো তার পরিণতি কী হবে যেহেতু কারো জানা নেই, সেই জন্য একটা ভীতি তৈরি হয়েছে এবং সেই ভীতি থেকেই সবাই এটা করছে। কি করতে বলা হয়েছে? মানে প্রথমে যেটা ছিল সেটা উদ্দেশ্যটা মহৎ বলে আমার মনে হয়েছিল, যে অনেক ছোট দলকে তারা 10 মিনিটের একটা নাটক করবে, সেটা জনরং মহোৎসব, সেটা ভারত রং মহোৎসবের 25 বছর, সেই পূর্তিতে জনরং মহোৎসব হবে এবং সেটা অসংখ্য দল, 2000 দল করবে এবং এটা ওই 21 তারিখের নির্দিষ্ট সময় হবে। এইটুকু পর্যন্ত একটা ডাইরেক্টিভ ছিল এবং প্রথমে আমাদের যে মেল করা হয়েছিল সেখানে তার জন্য রেমুনারেটও করা হবে সব লেখা ছিল। পরবর্তীকালে অবশ্য সেইটা আর খুঁজে পাওয়া যায়নি, রেমুনারেশনের স্পেসটা। তো তারপরে আমাদের থিম পাঠানো হলো যে বসুধৈব কুটুম্বকম, 5 প্রাণ আর বিকশিত ভারত। তো এই তিনটে। তো আমি ভেবেছিলাম যে বসুধৈব কুটুম্বকম অনেক পুরনো আমাদের
ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত টার্ম, যদিও এটা বিভিন্ন সময়ে মোদী সরকার বা বিজেপি নেতারা ব্যবহার করেছে, স্টিল এটা এই বিষয়টা নিয়ে করা যেতে পারে যদি আমরা নিজেদের মতো করে করতে পারি। কিন্তু পরে দেখলাম যে অ্যাকর্ডিং টু দ্য থিম একটা স্ক্রিপ্ট পাঠানো হয়েছে। সেই স্ক্রিপ্ট তো এমনি ইতিহাসে মানে ঐতিহাসিক মানে সত্যতার যে গণ্ডগোলটা সংঘ পরিবারের ওদের প্রাচীন ঐতিহ্য, উদাহরণ দিয়ে এনডিএ গভর্নমেন্টের সময় অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লির মিউজিয়ামের একটা নতুন কক্ষ উদ্বোধন হয়েছিল। সেখানে বিভিন্ন সভ্যতার একটা টাইম লাইন দেখানো হচ্ছিল। সেই টাইম লাইনে দেখা যাচ্ছে যে এই ধরা যাক চীনের সভ্যতা এত সাল থেকে, মিশরীয় সভ্যতা এত সাল থেকে, সুমেরীয় সভ্যতা এত সাল থেকে, আর ওপর থেকে সারা ঘর জুড়ে একটা গেরুয়া রং ঘুরে বেড়াচ্ছে, সেটা 7000 বছরের পুরনো। তো এই যে কোথাও একটা মানে ইতিহাসকে পুনর্নির্মাণ করার চেষ্টা, সেটা স্ক্রিপ্টের ছত্রছাত্রী রয়েছে। এবং একইভাবে আমরা এখানেও দেখতে পেলাম যে আমাদের ভারতবর্ষের পতন নাকি শুরু হয়েছে মাত্র 400 বছর আগে, জাতপাত ইত্যাদি কিছুই ছিল না 400 বছর আগে। এবং ভারতবর্ষের থিয়েটার যখন শুরু হয়েছে, আমার নিজেরই ভারতের নাট্যশাস্ত্র নিয়ে রিসার্চ ওয়ার্ক আছে, আমার বাচ্চাদের জন্য আমি ভারতের নাট্যশাস্ত্রের সহজ পাঠ বলে আমার একটি বইও আছে, সেটা খুব মানে জনপ্রিয় একটি বই। তো আমি নিজেই পড়ে হতবাক যে তখন নাকি সারা পৃথিবীর লোকজন গুহায় থাকতো। তো এইরকম একটা বিষয়ে তো আমার এই স্ক্রিপ্টটা আমার পড়ে মনে হচ্ছিল যে এই স্ক্রিপ্টটা আমি করবো না, যদিও আমি একজন গ্র্যান্টি অর্গানাইজেশন, আমি টাকা পাই, আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে টাকা দেন, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছিল যে এটা আমার পক্ষে করা সম্ভব না। সেই কারণের জন্য আমি এটা করবো না। এইটুকু ছিল আমার কথা। আমি ভেবেছিলাম যে একই রকমভাবে অন্য সবাইও বোধহয় এটা বুঝতে পারবে। তার কারণটা হচ্ছে যে কি বলবো, মানে এই যে কয়েনেজগুলো তো আসলে সংঘ পরিবারের কয়েনেজ। ধরা যাক বিকশিত ভারত, তো বিকশিত ভারত এই কয়েনেজটা মূলত এই বছর বিজেপির লোকসভা নির্বাচনের মূল কয়েনেজ হচ্ছে কিন্তু বিকশিত ভারত। গত পরশুদিন দিল্লি থেকে এখানকার স্থানীয় বিজেপি অফিসে সমস্ত ওদের সার্কুলার এসছে, জনসাধারণের মধ্যে চেতনা বাড়াতে হবে বিকশিত ভারত নিয়ে। এবার তারা চেতনা বাড়াবে কী করে? তাদের বাড়ানোর একটা পথ হচ্ছে কমিউনিকেশন, মোড অফ কমিউনিকেশন। থিয়েটার দলগুলো তো রয়েছে, তারা বিকশিত ভারত নিয়ে নাটক করে মিনিস্ট্রি পোর্টালে তারা জমা দেবে, তাহলে ভোটের আগে সেগুলোকে লোকের কাছে প্রচার করা যাবে। সো এটা একটা সুচারুভাবে একটা কোথাও প্রচারের একটা জায়গা হিসেবেও ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয়েছে যে লোকসভা নির্বাচনের আগে এটা কোথাও একটা প্রোপাগ্যান্ডিস্ট একটা স্পেস, পলিটিক্যাল প্রোপাগ্যান্ডিস্ট একটা স্পেস বিল্ড আপ করা হয়েছে। কিন্তু সব থেকে যেটা আমি খুব একটা বিচলিত হইনি, আমি এটা বুঝতে পারছিলাম যে ফিয়ার সাইকোসিস, এই যে ভীতি, মানে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি গত 2 দিন ধরে যারা করবে, তাদের সঙ্গে আমি 3 লেয়ারের মানুষ পেয়েছি। একদল যারা প্রচণ্ড ভয় পেয়ে, মানে সে তার সংখ্যা বেশি, এই যে ভয়টা কেন তৈরি হচ্ছে? আনসার্টেনিটি থেকে। তার গ্রাম থাকতেও পারে, নাও থাকতে পারে। তারা কিন্তু এটা স্ক্রিপ্টটা গন্ডগোলটা বুঝেই এবং এই পুরো আমি যে কথাগুলো বললাম সেগুলো জেনেই করছে, কারণ ভয়। আর এক দল, সেকেন্ড পার্ট, তারা করছে এবং স্ক্রিপ্টের সপক্ষে যুক্তি দিচ্ছে। সেটা কখনো বুঝে, কখনো না বুঝে। তৃতীয় আর একটা ফেস পাচ্ছি যেটা কিছুই বোঝেনি। তার কারণ যে বাংলা থিয়েটারের একটা অনেকাংশ তো এখন সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই, তো তার ফলে তারা কিছুই বোঝেনি স্ক্রিপ্টটা পড়ে। অনেকের সাথে কথা হয়েছে, কিছুই বোঝেনি স্ক্রিপ্টটা পড়ে, তারা করতে রাজি হয়েছে কিছু তাদের অজ্ঞানতা থেকে। তো এই 3 ধরনের আমি লোক পেলাম, মানে 3 ধরনের আমি এই পুরোটার মধ্যে 3টা সেক্টর পেলাম। এইবার ভয়, ফিয়ার আমার যেটা মনে হয় যে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেলফ সেন্সরশিপ। আমি নিজেকে সেন্সর করছি। এবার সেই সেন্সরেরও মানে কতগুলো প্যাটার্ন হতে পারে। কিরম প্যাটার্ন? একটা হতে পারে উইথ রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট,
মানে সরকার কি করবে তুমি জানো না, সরকার একটা রাষ্ট্র, তার একটা ক্ষমতা আছে হাতে, সে তোমার কাছে জানা নেই সে তোমার এগেনস্টে কি করবে, সুতরাং তাদের ভয়ে তুমি একটা করলে, তুমি তখন সেখান থেকে নিজেকে সেন্সর করলে। আর একটা হতে পারে সোশ্যাল সেন্সরশিপ, মানে সামাজিক সেন্সরশিপ। মানে উদাহরণ দিই, যেমন ধরো এই মকবুল ফিদা হোসেনের একবার একটা এক্সিবিশন হয়েছিল সরস্বতীকে নিয়ে, তখন একটা নির্দিষ্ট সংগঠন এসে তারা ওটাকে ভাঙচুর করেছিল, ইত্যাদি বন্ধ করেছিল। সেটা হিন্দু মুসলিম এরকম বিষয় না, একটা সামাজিক সংগঠন সবসময় তোমাকে চাপ দিতে পারে যেখান থেকে তোমার মধ্যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি হতে পারে। মানে একটা দিকে একটা রাষ্ট্র গৌরী লঙ্কেশ কিংবা কালবুর্গির মতো মানুষদেরকে মেরে ফেলে তোমাকে ভয় দেখাবে, আবার এই ধরনের সামাজিক সংগঠনগুলো তোমায় কোথাও না কোথাও কিছু ঘটনা ঘটিয়ে তোমাকে একটা ভয় দেখাবে। তৃতীয় ধরনের সেন্সরশিপটা তৈরি হয় সেম স্পেসের মধ্যে, মানে আমাদের নিজেদের মধ্যে সেন্সরশিপ তৈরি হয়, মানে তিনটা দলগুলোর মধ্যেই। মানে ধরো যাক, তুমি একটা এক্স দল, তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো, ও একটা ওয়াই দল, ওর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আবার এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক খুব খারাপ, তাহলে আমরা দুজন ভালো বন্ধু, তাহলে আমরা দুজনে মিলে ওয়াইয়ের বিরুদ্ধে কথা বলবো। ফলে আমাদের নিজেদের মধ্যেও আমরা কখন ভালো বলবো আর কখন ভালো বলবো না, সেটাও ডিপেন্ড করছে এই স্পেসের মধ্যে কার সঙ্গে আমার কি সম্পর্ক আছে তার উপর ভিত্তি করে। এটাও কিন্তু এক ধরনের সেন্সরশিপ। সুতরাং দেখা যেতে পারে যে ধরা যাক এই ঘটনাটা নিয়ে যে আমার পক্ষে কথা বললো, মানে ধরা যাক আমার একটা মত আছে, মানে আমার কি মত সেটা আমি মানে প্র্যাকটিক্যালি বলছি না, মানে থিওরিটিক্যালি বলছি, সেটা যারা সাপোর্ট করলো আমি তাদের সঙ্গেই আমার জোট বাঁধলাম, বাকিরা আমার শত্রু হয়ে গেল। তো এই ধরনের একটা সেন্সরশিপের আর একটা লেয়ার তৈরি হয় যে সেখান থেকে ওই লোকটারও ফিয়ার সাইকোসিসে ভুগবে, ও ভুগবে, আমিও ভুগবো। তার কারণটা এই টেনশনটা তিনজনের মধ্যেই কনস্ট্যান্টলি থেকে যাবে। আর একটা আছে যেটা হচ্ছে একদম সেলফ পার্সোনাল, ব্যক্তিগত, যে আমি কখন কি কোশ্চেন করব না করব সেটা আমি সময় বুঝে করব। মানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, টু কোশ্চেন অর নট টু কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো এই যে টু কোশ্চেন অর নট টু কোশ্চেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি আদৌ কোশ্চেনটা করব কি করব না। এটা তখন আমরা ভাবতে থাকি সবাই যারা সেলফ ইয়েতে কাজ করি, যে এখন এটা বলে লাভ নেই, এই সময়টা পেরিয়ে যাক, তারপরে একটা নিরাপদ সময় আসবে, সেই সময় আমি আবার বলতে পারবো। কিন্তু সেই নিরাপদ সময়টা আজ কখনোই আসে না। মানে এই যে অপেক্ষার একটা থ্রেশহোল্ড, আমরা ভাবি যে এটা অপেক্ষা করব, তারপরে আমাদের একটা নিরাপদ সময় আসবে, তখন আমি প্রতিবাদ করবো। এখন ভাই প্রতিবাদ করে লাভ নেই, এখন প্রতিবাদ করলে খুব মুশকিল। তো এই যে পাবলিক, আমরা যে থিয়েটারের লোকরা যদি আমরা ইটসেলফ আমাদেরকে পাবলিক ইন্টেলেকচুয়াল বলি, তো পাবলিক ইন্টেলেকচুয়াল তো সে তার স্বাধীন মতামত জানাবে। তাই স্বাধীন মতামত জানাতে গেলে তার চারপাশের এই যে এতগুলো ঘটনার মাল্টি লেয়ার্ড একটা অন্তর্জাল তৈরি হয়ে আছে, সেই জন্য আমরা চুপ করে থাকি, সেই জন্য আমরা ভয় পাই, সেই জন্য আমরা সংঘাতে যাই না। কারণ এই সংঘাতে তুমি গেলে তোমাকে অনেক বিনীত রজনী যাপন করতে হবে, তুমি একা হয়ে যাবে। আবার এই সেলফের মধ্যেও দু ধরনের ঘটনা আছে, যাদেরকে দু ধরনের প্যাটার্ন লক্ষ্য করেছে। একটা প্যাটার্ন তুমি বুঝতে পারবে, লোকটা দান্দাবাজ, অসৎ, হ্যাঁ, ও এইটা করার জন্যই ভাই ওটা করছে, মানে আমার এটা দুটো আমার ইয়ে লাগবে, কলসো লাগবে, আমার 3টে পুরস্কার লাগবে, ইত্যাদি ইত্যাদি সব লাগবে। আর এক দল যারা তারা বুদ্ধিমান, তারা জ্ঞানী, তারা কিন্তু এরকম নন, তারা সময় বুঝে বুঝে প্রতিক্রিয়া জানান, এবং বিভিন্ন সময় তাদের প্রতিক্রিয়ার ধরনটাও পাল্টে যায়। একই ঘটনায় তারা 4 থেকে 5 রকম প্রতিক্রিয়া জানাতে পারেন। ধরো আমি প্রতিক্রিয়া জানাচ্ছি, তুমি চ্যানেল এক্স, আমি একরকম প্রতিক্রিয়া দিলাম, ওয়াই ক্যারেক্টার দেবো, জেড ক্যারেক্টার দেবো, তুমি যারা দেখছে তারা বিভ্রান্ত। এরাই শেষ পর্যন্ত টিকে থাকে, এরাই বিভিন্ন পুরস্কার পায়, এরাই শেষ পর্যন্ত কোথাও না কোথাও একটা
পাবলিক ইন্টেলেকচুয়ালসের একটা স্পেস বিল্ড আপ করতে থাকে, হুইচ ইজ ফেক। তো সারা বঙ্গদেশের নাট্যের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি ক্রমশ একটা শূন্যের উপর দাঁড়িয়ে গেছে। সুধীন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে না, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তপেও লাগবে না ওটা জোড়া, অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তো এই পুরোটা একটা শুধু আমাদের বাংলা থিয়েটারের যে ফাটা ডিম, গত 3-4 দশক ধরে ফাটা ডিমে আমরা তা দিয়ে এসেছি। আশা করেছি কখন তার থেকে একটা নতুন বাংলা নাট্যের জন্ম হবে, কিন্তু ডিমটাই তো ফাটা। তো তার পরিণতি আজকে আমরা এই শূন্যতে এসে পৌঁছেছি, যে শূন্যতে যে স্ক্রিপ্টটা দেয়া হবে, আমরা অর্থের জন্য অসহায় হয়ে, এই যেটা তোমাকে বললাম যে 3টে লেয়ারে কেউ না কেউ আমরা কোনো প্রতিবাদ না করে আমরা সেইটার দিকে চলে যাব। এবং অন্ধ হলে কখনো তো প্রলয় বন্ধ হয় না, ওই কবিতারই শেষে আছে আর কি। তো সে প্রলয় ঘটবে এবং সেই শূন্যতার স্পেসে দাঁড়িয়ে সেই মহাপ্রলয়ের মধ্যে বাংলা থিয়েটার পড়বে, এবং যেটার মধ্যে সে গত 2-3 দশক ধরে ওই ফাটা ডিমে তা দিয়ে সে কিছুই পায়নি, সেই ফাটা ডিমটাকে সে সুন্দর করে ঘরে সাজিয়ে রাখবে হয়তো কোনো। ধরো এই জিনিসটাকে যারা সরকারে থেকেছে, মানে তোমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স আর কার হবে, যে তার লোকেরা এসে নাটক বন্ধ করে দেওয়া, নাটক নিয়ে গোলমাল করা, এই সমস্ত ঘটনা তো এর আগে থেকেও ছিল। অর্থাৎ কন্ট্রোল করবার যে চেষ্টা সেটা ছিল। এটার মধ্যে একদম নতুনত্ব হিসেবে তুমি কি দেখছো? দেখো, ক্ষমতা সবসময় চেষ্টা করবে কন্ট্রোল করার। আমরা যদি হেজিমনি বেসিক পার্টটা বুঝি, তো বাম আমলে উইঙ্কেল টুইঙ্কেল বন্ধ হয়েছিল, তো তৃণমূলের আমলে একটা গোটান ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গেছে। বিষয়টা এক, বিষয়টা হচ্ছে যাই যে অর্গানাইজ করছিল সে ডিএ সংগ্রাম মঞ্চে গিয়ে নাটক করেছে, এবার সরকারের পছন্দ হয়নি, ও কেন ওখানে গিয়ে নাটক করেছে, ও একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে, এই ফেস্টিভ্যাল দেবেশ চট্টোপাধ্যায় হোক আর যারই হোক, তাই ফেস্টিভ্যালটা তারা বন্ধ করে দিয়েছে। উইঙ্কেল টুইঙ্কেল বন্ধ হয়েছিল একটা সময় 2002-এ। তো এই যে দুটো দশকে আমি দুটো ক্ষমতাকে দেখলাম। ক্ষমতাটা বেসিক্যালি একই জিনিস, মানে ক্ষমতার ভাষা কখনো বদলায় না। ক্ষমতা তোমাকে চাইবে যে তোমাকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখতে। এবার সেই গণ্ডির মধ্যে তুমি যদি মনে করো আমি গণ্ডিটা ভেঙে বেরোবো, ও আরেকটা বড় গণ্ডি তৈরি করে, ও তারপর আরেকটা বড় গণ্ডি তৈরি করে, এরকম সবসময় তোমাকে বড় বড় গণ্ডি তৈরি করে ও তোমাকে তার মধ্যে আটকে রাখার চেষ্টা করে। তো সেইটা তো কনস্ট্যান্টলি চলে এবং তার সঙ্গে ধাক্কা খেতে খেতেই আমাদেরকে যাপন করতে হয়। কিন্তু এইটা টেনশনটা ইজ অলওয়েজ দেয়ার, টেনশনটা সব সময় থাকবে। টেনশনটা আমি মনে করি যে মানে তুমি ওই যেটা বলছিলাম যে একটা নিরাপদ সময়, একটা সঠিক সময়, সেটা কখনোই পাবে না। তুমি সবসময় মনে করছো তুমি প্রতিবাদ করলে সবাই তোমার পাশে দাঁড়াবে, সামাজিকভাবে দাঁড়াবে না। দুটো জিনিস ঘটে, এক নম্বর হচ্ছে মানুষের স্মৃতিশক্তি খুব কম, কারণ তারা এই ঘটনাটা ভুলে যাবে আর 10 দিন, 7 দিন, 8 দিন। কারণ আমাদের ভারতবর্ষের রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যা ভাষণের উপর দাঁড়িয়ে। পুরো ভারতবর্ষের টোটাল ইন্ডিয়ান পলিটিক্সটা হচ্ছে মিথ্যা ভাষণের উপর দাঁড়িয়ে, সমস্ত স্টেটে শোধায় এটা পুরোপুরি। এবার তা সত্ত্বেও মানুষের কিছু কিছু পরিবর্তন তার মানুষ ভুলে যায়, মানুষের স্মৃতিশক্তি ভুলে যাচ্ছে, সে তো বেশি দিন মনে রাখতে পারছে না। যেহেতু সে মনে রাখতে পারছে না, এবার তুমি তো একটা জায়গায় প্রতিবাদ করছো, ক্ষমতা মনে রাখছে। মানুষ তোমার সঙ্গে হয়তো একটা দিন আরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে একটা আপনি ঠিক করেছেন দাদা। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তোমাকে হয়তো 200টা লাইক হতে পারে, 200 জন তোমার সঙ্গে পথে নামবে না। তো তার ফলে সামগ্রিকভাবে এই যে প্রতিবাদ বা বিপ্লব শব্দটা আর বলে নিজের হাসি হয় আর কি, এই প্রতিবাদ করে আলটিমেটলি কিছু হয় না। তার কারণ তুমি সামাজিকভাবেও তুমি সেই স্পেসটা পাবে না, যে স্পেসে ওইটা তোমাকে লোকজন তোমার সঙ্গে এসে দাঁড়াবে, 5 জন তোমার হয়ে কথা বলবে, কোনো জনমত তৈরি হবে। তার কারণ মানুষের স্মৃতিশক্তি বড় কম, তারা খুব দ্রুত ভুলে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, ধরো থিয়েটারের রিচ যদি এতটাই বেশি যে থিয়েটার করিয়ে লোকজনকে এরকম 3টে বিষয় নিয়ে খুব
এনলাইটেন্ড করা যায় এবং সেটাকে রাজনৈতিক প্রোপাগান্ডায় নিজেদের জন্য ব্যবহার করা যায়, তাহলে থিয়েটার হলের নাটকের লোক সংখ্যা, দর্শক সংখ্যা, এই নিয়ে অভিযোগটা কি তাহলে ঠিক নয়? মানে প্রচুর লোক নাটক নিয়ে ভাবে, নাটক নিয়ে দেখে, এরকম? না না, তা নয় বিষয়টা হচ্ছে যে এটার সঙ্গে এটা তুমি অ্যাসোসিয়েট করলে হবে না। এটা আমরা যারা থিয়েটার করি তারা সবাই সবার নাটক তো লোকে দেখে না, মানে সেই জায়গা থেকে তাদের সেই আনন্দটা পায় না, সেই দর্শকটা আসে না। কিন্তু তাহলে থিয়েটার কিন্তু মাধ্যমের জায়গা থেকে থিয়েটার সব থেকে শক্তিশালী মাধ্যম, কারণ স্ট্রেট কমিউনিকেট করতে পারে। এবার সেইটা ক্ষমতা বোঝে, সেটা বামরাও বুঝতো। বাম আমলে যত তোমার পলিটিক্যাল মানে প্রচারমূলক নাটকের সংখ্যা কিন্তু তৃণমূলের থেকে বেশি ছিল, আমরা যদি খেয়াল করে দেখি। সেটা আরএসএসরাও বোঝে, সংঘ পরিবার কিন্তু এটা জানে, সংঘ পরিবার বোঝে। তারা আমাদের কালচারাল স্পেসে ঢুকতে পারছে না, কারণ ওদের যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাংস্কৃতিক মুখ কারা নেই, জিরো। এবার আমি আজকে ওরা তুমি যে কেন ইন্টারেস্ট দেখাচ্ছে সেইটা বলছি। এবার ধরো আমি এইটা করলাম, আমি নামেই বলছি, আমি অন্যদের নাম কারুর নাম বলছি না বাবা। এবার আমি প্রচণ্ড আমি এদের সংঘ পরিবারের বিরোধী, বিজেপির বিরোধী ধরো, কিন্তু আমি এটা করেছি নাটকটা করে, ওদের ওয়েবসাইটে আমাকে আপলোড করতে হবে, তো প্রচার হবে পরের দিন। দেবেশ চট্টোপাধ্যায় বলেছেন বিকশিত ভারত, মুখ পেয়ে গেলে তো, বিকশিত ভারতের অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার পেয়ে গেলে তো। কাকে পেলে? এই তো আমি বিরোধী। তো এটাও কিন্তু একটা পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, যে ওরা বলছে যে কোনো জায়গায় করে তুমি ছবি দিয়ে দাও, তা নয়, তোমাকে লাইভ আপলোড করতে হবে। কেন? বিকজ দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টেশন ইউ আর কিপিং। যে ডকুমেন্টেশন এতদিন ধরে তো কোথাও কোনো ডকুমেন্টেশন রাখা হয় না, এটা ডকুমেন্টেড করে দেওয়া হলো। এবার বলা হলো গিনেস বুক ওয়ার্ল্ড এর মতো জায়গায় হয়তো এত 2000 পারফরমেন্স হয়েছে একসঙ্গে, সেটা একটা রেকর্ড, একদিনে এক সময় একটা রেকর্ড হয়ে গেল একটা। তখন ভারত আবার বিশ্বগুরুর আসনে গেল, তুমি ইউ আর পার্ট অফ ইট। আমরা প্রয়োজন হলে এটাকে ব্যবহার করতে পারি। আর দর্শকের জায়গা থেকে, জনপ্রিয়তার জায়গা থেকে বাংলা থিয়েটারের যে জায়গাটা ছিল সেটা আছে। মানে থিয়েটার চিরকালই একটা মাইনরিটি কালচার। থিয়েটারে তো লাভ দিয়ে প্রচুর লোক একসঙ্গে, হয়তো একটা দুটো নাটকে কখনো হয়েছে যে থিয়েটার হলেই দর্শক হয়েছে, সেটা এখনও দু একটা গুটি কয়েক নাটকে হয়। আগেও যেমন দু একজনের নামে টিকিট বিক্রি হতো, এখনও হয়তো একজন দুজনের নামে টিকিট বিক্রি হয়, সেটা সামান্য। কিন্তু অ্যাজ এ হোল থিয়েটার চিরকালই একটা মাইনরিটি কালচার। এবার মাইনরিটি কালচার কখনো তোমার মানে আমি বলছি যে মানে কালচার একটা হাই কালচার, একটা লো কালচার আছে। তা থিয়েটার তো কোনো দিন মানে লো কালচার মানে হচ্ছে পপুলিস্টিক কালচার। থিয়েটারটা চেষ্টা করে পপুলিস্টিক কালচার হতে, কিন্তু থিয়েটারটা সবাই তার বেটোফেন শুনবে না, সবাই তো মোজার্ট শুনবে না, সবাই তো আলী আকবর খান শুনবে না। তাহলে ওটা আমরা যদি হাই কালচারে বিলং করি, ইটসেলফ থিয়েটার ইজ হাই কালচার, তাহলে তুমি লো কালচারের মতো পপুলিস্টিক জায়গায় পৌঁছবি কী করে? যেখান থেকে তুমি আরও 5টা লোককে তুমি নিয়ে এসে তুমি বলতে পারো যে আমার থিয়েটারে সবসময় লোক হয়। তো ফলে আইদার তুমি বাণিজ্যটা করবে বলে বাণিজ্যের জায়গাটা মাথায় রেখে তুমি যদি কোনো বলে আমি বাণিজ্যের জায়গা মাথায় রেখে করবো, সে থিয়েটারটা তো বন্ধ হয়ে গেছে। আমরাই তো তাকে বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি ছি ছি কী কুৎসিত, হ্যাঁ এটা মানুষের এটা হচ্ছে। কিন্তু এই শুধু বিনোদনের জন্য থিয়েটার হচ্ছে, আমরা যেটা করবো সেটা সেই থিয়েটারটা জনগণের পাল্টে দেবে, মতামত পাল্টে দেবে। আরে সেই আদর্শটাই তো বিচ্যুত হয়ে গেল, সেই তো ফাটা ডিম তৈরি করলাম আমরা। আমাদের বরঞ্চ প্যারালালি একটা যদি কমার্শিয়াল থিয়েটার থাকতো আক্রমণ না করে, তাহলে তো আমরা এক্সপেরিমেন্টেশনের জায়গাগুলো বলতে পারতাম যে ঠিক আছে ওরাও যেটা করে ওটা বিনোদনের জন্য করে, তাতে লোকটা ওরা আগে থেকেই পয়সা টানবে বলেই ওরা এটা করে,
হ্যাঁ, আর আমরা আমাদের জায়গা থেকে থিয়েটারের নতুন ভাষা খোঁজার চেষ্টা করব। কিন্তু আমরা উল্টো ওদেরকে বললাম যে ঠিক ওরকম শিল্পই করে না, ওটা থিয়েটারই নয়, এই নয় সেই নয়। করতে গিয়ে আমরা একটা আদর্শের কথা, বড় বড় আদর্শের কথা বললাম। যে যে মানুষগুলো আদর্শের কথা বলেছে একটা সময়, যারা এখনও জীবিত, তারা সবাই এটা করছে, প্রত্যেকে করছে, নামকরা মানুষজন করছেন, যাদের দেখে আমরা থিয়েটারে এসেছি। কিন্তু আমি তোমাকে একটা বলি, থিয়েটারের এই যে অবস্থাটা, যে তুমি যেটা বলছো যে মানে স্বনির্ভর, যদি ওই থিওরিটিক্যালি তুমি যেটা বিপ্লবের কথা বা অন্য রকম থিয়েটার করবার কথা, আজকে যেটা হচ্ছে সেটাও কি তাহলে সেই কোট আনকোট গ্রুপ থিয়েটারের যা সংজ্ঞা সেটা মেনে হচ্ছে? 2-4 জনের নামে টিকিট বিক্রি হওয়া, 2-4 জন নির্দেশকের নামে টিকিট বিক্রি হওয়া, থিয়েটার বলে কিছু নেই। হ্যাঁ ওটাই, গ্রুপ থিয়েটার বলে কিছু নেই এখন। যেটা সেটা হচ্ছে যে একটা হাইব্রিডাইজড আমরা ওই মেলানো জিনিস বুঝি না। আমাদের থিয়েটারের মধ্যে কমার্শিয়াল থিয়েটার আছে। হ্যাঁ, তো আমরা সেটাই করি না, মানে সেটা করলেই বা কিন্তু অসুবিধা। কমার্স করার জন্য তুমি তো ব্যাপারটা হচ্ছে সেটা তো তোমার অপশন। আমার থিয়েটার করার একটা উদ্দেশ্য আছে, তোমার থিয়েটার করার উদ্দেশ্য হচ্ছে অর্থ ইনকাম করা। বেশ, আমার থিয়েটার করার উদ্দেশ্য অর্থ ইনকাম করা না। আমি যে কথাগুলো বলতে চাই সেটা এক্সটেনশন অফ মাই থটস, আমি সেটা আমার থিয়েটারে বলতে চাই। প্রথমেই দুটো আলাদা হলো। তুমি করবে কি করে? এবার পয়সা স্পেস না একটা পেলে করবে। না, এবার কথাটা তো সেইখানে পয়সা। এবার এই যে অর্থের জায়গাটা, এবার ধরো আমরা তার মানে কোথাও কি আমাদের যাবতীয় শিল্পকর্ম অর্থের সঙ্গে জড়িয়ে আছে। আমি গ্রান্ট পেয়েছি 2012 সালে, উইঙ্কেল টুইঙ্কেল 2002-এর প্রোডাকশন, হ্যাতারু 2003-এর প্রোডাকশন। তো আমি বলছি যে সেইখান থেকে আরম্ভ করে বিকেলে ভোরের শস্য ফুল, দেবী সর্বস্তা মিনার ভাতে ছেড়ে দাও, মানে বিকেলে ভোরের শস্য ফুল পর্যন্ত তো আমার এই এতগুলো নাটকের কোনোটাই তো গ্রান্ট নিয়ে হয়নি। টাকা কোথা থেকে এসছে? হ্যাঁ, সেটার অনেক বড় বড় খেসারত তুমি নিজেই দিয়েছো, সে তো জানি। আমার কথা হচ্ছে খেসারত, আমার কথা খেসারত দিলাম, কিন্তু কোথাও তো থিয়েটারটা থেমে থাকেনি। তো তারপরে তুমি একটা ফর এ কজ ইউ আর ডুইং সামথিং। তুমি দেখবে যে মুহূর্তে তুমি কমফোর্ট জোন পাবে সেই মুহূর্তে তোমার ক্রিয়েটিভিটি কমবে। এটা আমার ব্যক্তিগত জায়গাতে আমার মনে হচ্ছে যে আমি খুব কমফোর্ট স্পেসে আছি, আমার এটা তো আমার অভ্যেস হয়ে যাচ্ছে। মানে আমি প্রতি বছর 12 লাখ টাকা 13 লাখ টাকা পাওয়া অভ্যেস হয়ে গেছে আমার কানের মধ্যে আনসার্টেনটি কেন তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমার প্রাত্যহিক জীবনযাপন তৈরি করে ফেলেছি। আমার প্রতিদিনের ওঠা চলা বসা হাঁটা খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ওর উপর ডিপেন্ড করে গেছে। তার মানে শুধুটা গ্রান্টের টাকা নয়, শুধু থিয়েটারের জন্য টাকা নয়, ওটা কোথাও আমার প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, আমার অভ্যেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আমি কী করবো তাহলে? আমার কাছে আনসার্টেনটি তখনই তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি আমি আনসার্টেন হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ওই একটাই, যে ওই টাকাটা চলে গেলে শুধু আমার থিয়েটার ক্ষতিগ্রস্ত হবে না, আমিও ক্ষতিগ্রস্ত হব। লোকে কি থিয়েটারের ভয়ে এটা করছে? আনসার্টেনটিটা ব্যক্তি ভয়ও তার সঙ্গে জড়িয়ে আছে অনেকটা। অনেক দল আছে এখানে কলকাতা শহরের যাদের ওই এত মেম্বারই নেই, তারা ওই অতই টাকাটা পায়। ধরা যাক তার 15+1, 15 জন শিষ্য, একজন গুরু, দলে 3 জনও নেই কি 4 জন আছে, এরকম একটা দল। তারা বিভিন্ন নাম টাম ঢুকিয়ে টুকিয়ে তারা গ্রান্টের টাকাটা নিয়ে, এই গ্রান্টের টাকাটাতে তাদের চলে, সংসার চলে। তাদের তো ভয় তো আরও বেশি, হয়তো তারা প্রবল বামপন্থী, তাহলে খাবে কি? বলে যে আনসার্টেনটি, ফিয়ার, এই যে কথাগুলো বললাম সে কথাগুলোই ঘুরে ফিরে আবার এখানে চলে আসে। হ্যাঁ, আসলে যতক্ষণ পর্যন্ত নিজে, মানে যেমন ধরো কোনো একটা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে তুমি আজকে এই কথাটা বলতে পারো যে না আমার মনে হয়নি এটা করা উচিত হবে, সেটা তারা বলতে পারছেন না, কোনো একটা জায়গা থেকে আটকে আছেন হয়তো, বা অনেক ক্ষেত্রে আমি বলবো দর্শকও তার পাশে দাঁড়ায়নি। সেটা তো একটা বিষয় যে মানে দেবেশদার নাটক হচ্ছে মানে সেটার একটা খোঁজ রাখার একটা বিরাট অংশ আছে, সেই অংশটাও তাদের হাতে না। আমি যে নিজেদের কাজের প্রতি তাদের বিশ্বাস ছিল না বেশিরভাগ মানুষের। নিজেদের কাজটাকে তো বিশ্বাস করে করতে হবে কোথাও, মানে শুধু গ্রান্ট নয়, মানে হচ্ছে গ্রান্টটা কোথাও আমার থিয়েটার একটা অ্যাডেড হবে,
মানে আমি আমার থিয়েটারের জন্য গ্রান্টের জন্য তো থিয়েটার নয়, কিন্তু এই গত 2 দশক ধরে গ্রান্টের জন্য থিয়েটার হয়ে গেছে। যদি থিয়েটারের জন্য গ্রান্ট হতো তাহলে আমি সেই থিয়েটারটায় বাঁচবো। আমার গত 2 বছর ধরে আমার গ্রান্টের টাকা ঢোকেনি। এবার আমি গত একটা লাস্ট প্রোডাকশন করলাম খোকোশ, তার ভয়ঙ্কর গ্র্যান্ডার। আমার সেটে খরচা করছি 500 টাকা, টাকা নেই তো আমার কাছে, শুধু টায়ার কিনেছি, বড় টায়ার কিনেছি। আর আবার যত পুরনো নাটক আছে সেই নাটকের বিভিন্ন সেট দিয়ে, শোনো, তোমার কাছে যখন অর্থ থাকবে না, দেন উইল বি ইনোভেটিভ। আমার যাবতীয় কাজকর্ম আমার যে থিয়েটারের, অনেকে বলে যে এই যে চাকা লাগানো, এই যে আমি সবসময় মিনিমালিস্টিক স্পেস ডিজাইন করেছি। আমি ইউজ অ্যান্ড রিউজ অফ প্রপস করেছি কেন? টাকা নেই। এইটা টেবিল আছে, টেবিলটা এক্ষুনি উল্টে দিয়ে এটা আমার ইয়ে হয়ে যেতে পারে, বাউন্ডারি ওয়াল হয়ে যেতে পারে। আবার এইটাকে আমি শুয়ে দিয়ে এটা খাট হয়ে যেতে পারে, যা খুশি করে দেবো ইউজেসের ওপর। এই যে বারবার ইউজ অ্যান্ড রিউজ অফ প্রপস, ইমাজিনেশন, দর্শক মেটাফোর ইউজ করা, এইগুলো, এই যে প্রসেসটা বা প্যাটার্নটা আমার তৈরি হয়েছিল কেন? আমার টাকা ছিল না বলে। আমাকে যত টাকা ছিল না তত আমার দেওয়ালে পিঠ থেকে, যত দেওয়ালে পিঠ থেকে তত আমাকে ইনোভেশনের জায়গা থেকে বার করতে হয়েছে। আমি থিয়েটারটাকে তো কম্প্রোমাইজ করবো না। যে আমাকে টাকা থাকবে তখন বলো, আচ্ছা এক কাজ করো, এখানে একটা বড় পর্দা ঝুলিয়ে দাও, এটা দেখো একটু ভেলভেট যেন হয়। হ্যাঁ, যে টাকা নেই তখন এই ব্ল্যাঙ্ক স্পেসটাতে অটোমেটিক্যালি একটা ভেলভেটের পর্দা তৈরি হয়ে যাবে। তখন আমার খাটনিটা বেশি, কারণ ব্ল্যাঙ্ক স্পেস আমাকে একটা ভেলভেটের পর্দা আমাকে ইমাজিনারি তৈরি করতে হবে। তার ফলে যতক্ষণ তোমার কাছে টাকা আছে ততক্ষণ তোমার ক্রিয়েটিভ স্পেসটা একটা, তোমার কাছে টাকা নেই তোমার ক্রিয়েটিভ স্পেসটা একটা। তাহলে আমি সবসময় মনে করেছি যে আমার থিয়েটারের, আমার যখন গ্রান্টের টাকা এসছে তখন আমার থিয়েটারের জন্য এইটা এসছে, ওইটার জন্য আমি থিয়েটার করছি না। সুতরাং আমার ওই টাকাটা প্রথম কাজ যেটা যে কারণে এসছে, ছেলে মেয়েদেরকে আগে দিয়ে দাও টাকা। তো তুমি তার সঙ্গে তোমার ব্যক্তিগত জীবন যেন অ্যাসোসিয়েটেড না থাকে। মানে গ্রান্টের ওই একটা টাকাও যেন তুমি ব্যক্তিগত খরচার স্পেসের মধ্যে না ঢোকাও। এক প্যাকেট সিগারেটও যেন না খাও। তোমার ইনকাম, সোর্স অফ ইনকাম যেন আলাদা থাকে। যারা নিজস্ব সোর্স অফ ইনকামটাকে আলাদা করতে পেরেছে গ্রান্ট পাওয়া সত্ত্বেও, তারা গ্রান্টটাকে নিয়ে খুব একটা চিন্তিত নয়। কিন্তু যারা পারেনি, তারা এটাকেই তাদের জীবনের সোর্স অফ ইনকাম হিসেবে ধরে নিয়েছে। তারা আনসার্টেন হয়েছে আরও বেশি, তাদের কাছে ফিয়ার সাইকোসিস আরও বেশি। তারপরে তারা এখন মরিয়া হয়ে উঠেছে, বিভিন্ন যুক্তি দিয়ে বা যুক্তি না দিয়ে তারা এই ধরনের কাজের মধ্যে ঢুকে পড়ছেন। আচ্ছা, বলছি, আমি তোমাকে ব্যক্তিগতভাবে বলি, আমাদের বাংলা নাটকের একটা পোস্টারে বা দুটো পোস্টারে আমরা তলায় লেখা দেখছিলাম যে এন্টারপ্রেনার বলে একটা নাম লেখা আছে। তো আমার একটা ধারণা তৈরি হয়েছিল যে এটা কোনো ব্যক্তিগত উদ্যোগ যে নাটকটায় লগ্নি করছে, তো ইট ক্যান বি আ গুড মার্কেট। সেটা তারপরে আর কোথাও এগোতে দেখলাম না। মানে এই যে এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না এই কারণের জন্য যে আমি এটা যারা করেছেন তারাই বলতে পারবেন। আমি জিনিসটা আমি জানি না কী করে তারা করেছিলেন, আমি শুধু একটা শব্দবন্ধ জানি এন্টারপ্রেনার, কিন্তু এটা যারা লিখেছেন বা যারা এটাকে করেছেন আমার মনে হয় তাদেরকে এটা জিজ্ঞাসা করলেই ভালো। মানে আমি বলছি যে এই লগ্নির জায়গাটা, যে বাইরে থেকে টাকা এনে লগ্নি করিয়ে সেইটার করা, এটার মধ্যে কি কোনো মানে নীতিগত কোনো সংঘাত আছে? না, কোনো সংঘাত নেই। আমি একটা টাইমস অফ থিয়েটারের সঙ্গে করবো, টিওটি বলে একটা অর্গানাইজেশন আছে, টাইমস অফ থিয়েটারের সঙ্গে আমি একটা নতুন প্রোডাকশন করছি, সংস্কৃতি আর টাইমস অফ থিয়েটার যৌথভাবে। কী তার মোডটা কী হবে? যেহেতু আমার গ্রান্টটা থাকবে না, আমি বুঝেই নিয়েছি, তো আমাকে তো থিয়েটারটা করতে হবে। তাহলে থিয়েটারটা করবো কী করে? আর থিয়েটার একটু মিনিমাম টাকা লাগে, একটা মিনিমাম টাকাটা আর আমি তো সেটা ধার দেনা করে হয়তো করলাম, ধার দেনা না করে কীভাবে করা যেতে পারে, তো সেইটা আমরা একটা মোড তৈরি করেছি। সেই মোডে আমি থিয়েটারটা করবো, করে সেখানে টাইমস অফ থিয়েটার একটা পার্সেন্টেজ থাকবে, আর সংস্কৃতি বাকিটাকে আমার থিয়েটার দলটা বাকিটা প্রোডাকশনের পারপাসে ইউজ করবে। দেখো তুমি এটা, কিন্তু সেটা এন্টারপ্রেনারশিপ নয়, সেটা একটা নতুন একটা মোড, একটা চেষ্টা করছি যে আর একটা ফর্ম তৈরি করার, যেখান থেকে ফিনান্সিয়ালি ভায়াবিলিটি তৈরি করা যায়। এগুলো করে করে দেখতে হবে, মানে এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই সরকারের টাকার প্রতি এই মোহ বা সরকারের টাকার প্রতি এই যে ভালোবাসা, এটা অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দিয়ে নিজের পায়ে তুমি যা হয়ে গেছে, যা গত 7-8 বছর ধরে যা টাকা পেয়েছি, তাতে আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছি যে ভাই দেখো, এবার
যারা যারা পেয়েছিলে তারা তারা অন্যভাবে তারা প্রফেশনের পথ দেখো, আমিও দেখছি তোমাদেরকে কীভাবে হেল্প করা যায়, অন্য কোনো রকমভাবে অন্য কাজ করে বা কী করে হেল্প করা যায় সেটা আমিও তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আর নয়, হয়েছে যা যা ভোগ করেছো ছেড়ে দাও। এইবার নতুন করে আমি কিন্তু ভাবছি সেই পথে যারা যারা হাঁটবে আমার সঙ্গে তারা তারা থাকবে, যারা যারা হাঁটবে না তারা তারা থাকবে না। কিন্তু অল্টারনেট পাথ আমাকে বার করতে হবে, যেটা শুধুমাত্র সরকারি পয়সার ওপর আমার থিয়েটারটা দাঁড়িয়ে থাকবে না। এটা উভয় ক্ষেত্রেই বলছো, মানে স্টেট এবং সেন্ট্রাল? স্টেট সেন্ট্রাল কোনো ক্ষেত্রেই নয়। স্টেট সেন্ট্রাল কারুর দয়াতে তুমি থিয়েটার করলে তুমি মরেছো। এক নম্বর তারা তোমাকে দিয়ে বলাতে চাইবেই কিছু, করাতে চাইবেই কিছু, বা কিছু করাতে দেবে না, বা কিছু করতে দেবে না। এই যে ইন্ডিপেন্ডেন্ট থটের প্রকাশের জায়গাটা থেকে তুমি তুমি নিজে ব্যক্তিগতভাবে কিভাবে দেখছো, যে মানে কি করতে চাও, যেখানে গ্র্যান্ট বা আমি একটু অন্যদের জন্যও বলছি, যে যারা ধরো ভাবছে যে এই গ্রান্টটা যদি আমি না পাই তাহলে আমি করতে পারবো না, না না পারা যায়, সেই জায়গাটা থেকে কীরকম? এনি ব্ল্যাঙ্ক স্পেস ক্যান বি এ থিয়েটার স্পেস ইফ ইউ ক্যান ক্রিয়েট ইট। তুমি পারবে না মানে কি থিয়েটার করতে? আমাকে আমি মানে আমাকে বললো পশ্চিমবঙ্গ সরকার যে না তোমাকে হল দেবো না, ভারত সরকার বললো তোমাকে টাকা দেবো না, আমার থিয়েটার বন্ধ করতে পারবো না, এই ঘরে আমি থিয়েটার করবো, ছাদে করবো, রাস্তায় করবো। তুমি তুমি থিয়েটারটা করতে চাও তো, তুমি থিয়েটার করতে চাও, তাহলে দেখবে কিছু লোক তুমি পেয়ে যাবে তার মধ্যে, যা তোমাকে 5 টাকা দেবে, 10 টাকা দেবে, দাঁড়ানো করুন আমরা একটু করতে দেখতে চাই, ঠিক লোক পেয়ে যাবে। কিন্তু তুমি চাইছো না, তুমি চাইছো যে আমি একটা কমফর্ট জোনে থাকবো, আমি করে তারপরে আমি থিয়েটারটা করবো। সে কমফর্ট জোন যদি তোমার হাত থেকে একদিন, সে কমফর্ট জোনের জন্য এবার তোমাকে কনস্ট্যান্ট তোমাকে বিভিন্ন রকমভাবে কম্প্রোমাইজ করে যেতে হচ্ছে। কারণ কমফর্ট জোন তো কমফর্ট জোন ইজ ইকুয়াল টু কম্প্রোমাইজ ইন আর্ট স্পেস এনিওয়্যার। তো তোমাকে এবার তুমি কোথাও একদিন মনে হলো না আমি কম্প্রোমাইজ করবো না, তুমি গেলে। তার থেকে প্রথম থেকেই তুমি যদি ওইটা মাথায় রাখো যে ভাই আজকে বিজনেস ক্লাসে চড়ছি, হ্যাঁ কাল কিন্তু পেছনে গিয়ে বসতে হতে পারে। তো আমি খুব মজা করে বলতাম, আমার তখন আমি বন্ধু সব অর্পিতা ঘোষও তখন এমপি ছিল, তো ওর সঙ্গে একদিন ইয়েতে এয়ারপোর্টে যাচ্ছে, ও বললো যে আমাদের দেখা, ও বললো যে আমি একজন পাই, ওই কী বলে সঙ্গে যেতে পারে আমার সঙ্গে কেউ। তাই বললাম ঠিক আছে চলো, জীবনে কোনো দিন আমি তো বিজনেস ক্লাসে চড়িনি, তোমার সঙ্গে চড়ি একদিন। তো ওর সঙ্গে বিজনেস ক্লাসে বসেছে, তো খাবার দিচ্ছে, এই করছে সেই করছে। আমি ওকে বললাম যে অর্পিতা এইটা এমনও তো হতে পারে একটা দিন যে তুমি আর এমপি রইলে না। বলছে যে সেইটা মাথায় রেখো যে পেছনেও কিন্তু বসতে হতে পারে। তো ফলে যেটা হয়ে গেছে যে আমাদের থিয়েটার কর্মীরা ওরা ভেবেছে আজীবন বিজনেস ক্লাসে চেপে বসে ওইটা খাবে। এইবার যারা বিজনেস ক্লাসে বলছে তুমি ভাই এতদিন ধরে তোমার পয়সা আমি জুগিয়েছি যখন, তাহলে এইবার বিজনেস ক্লাসে বসে তোমাকে এই জিনিস করতে হবে। আরে এটা ভালো, তোমাকে সুখ দিচ্ছি, খাবার দিচ্ছি, তা তুমি করবে না? এই এখন সেই ভয় সবাই এখন টিকে থাকতে চাই, চেয়ার ছাড়তে চাইছে না। তাহলে জেনারেল ক্লাসে যাও, পেছনে যাও, তো জার্নিটা বন্ধ হবে না, যাবো ঠিক। এই আশার কথা দিয়েই আজকের ইন্টারভিউ আমরা শেষ করছি। থিয়েটার বন্ধ হবে না, এবং যেটা বললেন সেটা মনে হয় যারা থিয়েটার কর্মী আছেন তাদেরও মাথায় রাখা উচিত যে আপনাদের ইচ্ছে, আপনাদের প্রচেষ্টার সঙ্গে পাওয়া যায়, লোক পাওয়া যাবে, এবং যে কোনো স্পেস থিয়েটারের জন্য স্পেস হয়ে উঠতে পারে। আপনি কিভাবে দেখছেন তার উপরে নির্ভর করে। সরকারের অনুদান এখান থেকে বেরিয়ে এসে ভাববার একটা উপদেশ দিলেন দেবেশদা, তাকে ধন্যবাদ জানাই। আমাদের বিটস অ্যান্ড বাইটস পডকাস্টের সঙ্গে থাকবেন। নমস্কার।